একটা ব্যবসা চালানোর জন্য যে টাকা লাগে সেই টাকাটা আসলে আসে কোত্থেকে, এর পেছনের গল্পটা কি? আজ আমরা শেয়ার ক্যাপিটালের সেই একেবারে গোড়ার গল্পটা শুনব, যা আজকের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে তৈরি করেছে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, কেউ একটা ব্যবসা শুরু করল, কিন্তু সেই ব্যবসার দেনার জন্য তার নিজের বাড়িঘর, সহায় সম্পত্তি সব চলে গেল। হ্যাঁ, ঠিক এমনটাই হতো আগে। আর এই ভয়ঙ্কর প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে, কারণ এটাই ছিল এক সময় সবচেয়ে বড় সমস্যা। চলুন একটু অতীতে ফিরে যাই। এমন একটা সময়ে যখন একটা ব্যবসা শুরু করা মানে ছিল নিজের সবকিছুকে বাজি রাখা, কারণ তখন মালিকের দায় ছিল সীমাহীন। তখন ব্যবসা হতো মূলত দুইভাবে। এক, রাহুলের মতো একক মালিকানায়, যেখানে সব ভালো মন্দের দায় একা মালিকের। আর দুই, রিয়া আর কবিরের মতো পার্টনারশিপে। এখানে ঝুঁকিটা ভাগ হয়ে গেলেও বিপদটা কিন্তু একই ছিল। ব্যবসা যদি কোনো কারণে ডুবে যেত, তবে মালিকদের ব্যক্তিগত সম্পত্তি দিয়ে সেই দেনা মেটাতে হতো। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সীমাহীন দায় মানে হলো ব্যবসার লোকসান আর ব্যক্তিগত লোকসানের মধ্যে কোনো দেয়াল নেই। ব্যবসা যদি ফেল করে, পাওনাদাররা আপনার বাড়ি, গাড়ি, ব্যাংকের জমানো টাকা সবকিছু কেড়ে নিতে পারত। উদ্যোক্তাদের জন্য এটা যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল ভাবা যায়। কিন্তু ঠিক তখনই এমন একটা আইডিয়া এলো যা সবকিছু একেবারে পাল্টে দিল। একটা ধারণা যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আর সেই আইডিয়া বা নায়ক ছিল কোম্পানি। এই একটা কনসেপ্টই সেই সীমাহীন ঝুঁকির মতো একটা অসম্ভব সমস্যার সমাধান করে ফেলল। আচ্ছা, এই পরিবর্তনের দরকারটা পড়ল কেন? কারণ তখন শিল্প বিপ্লব চলছে। বড় বড় কারখানা বানানোর জন্য কোটি কোটি টাকা দরকার, আর ঝুঁকিও সাংঘাতিক। পুরনো আমলের একা বা দুজন মিলে করা ব্যবসার পক্ষে এত বড় মাপের টাকা জোগাড় করা বা এত বড় ঝুঁকি নেওয়া কোনোটাই সম্ভব ছিল না। আর ঠিক এখানেই আসলো সেই গেম চেঞ্জিং সমাধান, সীমিত দায় বা লিমিটেড লায়াবিলিটি। এর মানে খুব সহজ, একজন বিনিয়োগকারীর ঝুঁকি শুধু তার বিনিয়োগ করা টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তার ব্যক্তিগত সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না। আর এই একটা ধারণায় সাধারণ মানুষকে ব্যবসায় টাকা ঢালতে ভরসা জুগিয়েছিল, যা বিশ্ব অর্থনীতির ইঞ্জিনটাকে চালু করে দেয়। পার্থক্যটা তাহলে পরিষ্কার, তাই না? আগেই যেখানে ব্যবসা ডোবা মানে মালিকও ডুবত, নতুন পদ্ধতিতে ঝুঁকিটা শুধু বিনিয়োগ করার টাকা পর্যন্তই সীমাবদ্ধ হয়ে গেল। এটা ছিল ব্যবসার জগতে এক বিরাট স্বস্তির নিঃশ্বাস। তো এই নতুন ধরনের কোম্পানিতে টাকা আসে কিভাবে? চলুন পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা খুব সহজ আর দারুণ রূপক ব্যবহার করি। ভাবুন তো, একটা বিশাল জলের জলাধার। হ্যাঁ, একটা কোম্পানির মোট ক্যাপিটাল বা মূলধনকে যদি আমরা একটা বিশাল জলাধারের সাথে তুলনা করি, তাহলে শেয়ার ক্যাপিটালের পুরো বিষয়টা একদম জলের মতো সহজ হয়ে যাবে। এই জলাধার থেকে টাকা কিভাবে ধাপে ধাপে কোম্পানিতে এসে পৌঁছায় তার ৬টা পর্যায় আছে। এই ৬টা ধাপই হল ক্যাপিটালের পুরো জার্নি। চলুন এক এক করে এই ধাপগুলো দেখি আর বুঝি কিভাবে এই টাকার প্রবাহটা কাজ করে। প্রথম ধাপ, অথরাইজড বা অনুমোদিত ক্যাপিটাল। সোজা কথায় এটা হলো জলাধারটার মোট সাইজ বা ধারণ ক্ষমতা। মানে একটা কোম্পানি তার সারা জীবনে আইনত সর্বোচ্চ কত টাকা বাজার থেকে তুলতে পারবে, এটাই হলো সেই পরিমাণ। সাধারণত ভবিষ্যতের কথা ভেবে কোম্পানিগুলো শুরুতেই অনেক বড় একটা পরিমাণ অনুমোদন করিয়ে নেয়। ধরা যাক আমাদের গল্পের ইউনিটি ইন্ডাস্ট্রিজ নামের কোম্পানিটি সর্বোচ্চ ১০ কোটি টাকা তোলার অনুমতি বা অথরাইজেশন পেয়েছে। এটাই হলো তাদের জলাধারের মোট সাইজ। কিন্তু একটা কোম্পানি তো আর একদিনেই সব টাকা তুলে ফেলে না, তাই না? তাদের যখন যতটুকু দরকার তারা ঠিক ততটুকুই অফার করে। জলাধার থেকে যতটুকু জল তারা জনগণের জন্য ছাড়ে, সেটাই হলো ইস্যুড বা ইস্যুকৃত ক্যাপিটাল। যেমন ইউনিটি ইন্ডাস্ট্রিজ ঠিক করল যে তাদের ১০ কোটির মধ্যে আপাতত ৬ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়া হবে। তার মানে এই ৬ কোটি টাকাই হলো তাদের ইস্যুকৃত ক্যাপিটাল। বেশ, কোম্পানি তো ৬ কোটি টাকার শেয়ার অফার করল, কিন্তু লোকে কি পুরোটাই কিনবে? জনগণ আসলে যত টাকার শেয়ার কেনার জন্য আবেদন করে সেই পরিমাণটাকেই বলা হয় সাবস্ক্রাইবড বা বিলিকৃত ক্যাপিটাল।
এখানে দেখা গেল ইউনিটি ইন্ডাস্ট্রিজের ৬ কোটি টাকার অফারের মধ্যে জনগণ ৫ কোটি টাকার শেয়ারের জন্য আবেদন করেছে। তাহলে এই ৫ কোটি হল তাদের সাবস্ক্রাইবড ক্যাপিটাল। এবার আসি আসল কথায়। কোম্পানি কিন্তু সাধারণত শেয়ারের পুরো টাকাটা একবারে চায় না, তারা ধাপে ধাপে টাকা চায়। তাই কোম্পানি যেটা চায় আর যেটা বাস্তবে পায় তার মধ্যে একটা ফারাক হতে পারে। এটা অনেকটা বিল আর পেমেন্টের মতো। এখানে ৩টে ব্যাপার আছে। প্রথমত, কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছে যে পরিমাণ টাকা এখন দিতে বলে তাকে বলে কলড আপ বা তলবকৃত ক্যাপিটাল। কিন্তু সবাই তো আর সময় মতো টাকা দেয় না, তাই না? যে পরিমাণ টাকা বকেয়া পড়ে থাকে তাকে বলে কলস ইন অ্যারিয়ার্স। আর সব শেষে এই বকেয়া টাকা বাদ দিয়ে কোম্পানি বাস্তবে যে নগদ টাকা হাতে পায় সেটাই হলো পেইড আপ বা পরিশোধিত ক্যাপিটাল। আর এটাই হলো কোম্পানির আসল কার্যকারী মূলধন। আর একদম শেষে আছে রিজার্ভ বা সংরক্ষিত ক্যাপিটাল। এটাকে বলতে পারেন জলাধারের সেই গোপন অংশ বা কোম্পানির এমার্জেন্সি ফান্ড। এই টাকাটা শুধু চরম বিপদের দিনের জন্য জমিয়ে রাখা হয়। মানে কোম্পানি যদি কোনোদিন বন্ধ হয়ে যায় শুধু তখনই এই টাকা ব্যবহার করা যাবে, তার আগে নয়। তাহলে ক্যাপিটালের পুরো যাত্রাপথটা তো দেখা হলো। চলুন এবার সবকিছু একবারে গুছিয়ে নেওয়া যাক, যাতে পুরো ছবিটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায়। তাহলে আমাদের জলাধারের গল্পটা কি দাঁড়ালো? জলাধারটার পুরো সাইজ হলো অথরাইজড ক্যাপিটাল। সেখান থেকে বিক্রির জন্য যেটুকু জল ছাড়া হলো তা ইস্যুড। জনগণ যেটুকু কিনল তা সাবস্ক্রাইবড। কোম্পানি যে টাকার বিল পাঠালো তা কলড আপ। আর বাস্তবে যে টাকা হাতে এলো সেটাই পেড আপ। আর আপৎকালীন অবস্থার জন্য যেটা তোলা রইল তা হলো রিজার্ভড ক্যাপিটাল। কি সহজ, তাই না? এই যে সীমিত দায়ের ধারণা আর শেয়ার ক্যাপিটালের এই অসাধারণ কাঠামো, এই দুটো মিলেই আজকের আধুনিক অর্থনীতিকে তৈরি করেছে। এর ফলে বড় বড় শিল্প আর উদ্যোগ গড়ে তোলা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই যুগান্তকারী উদ্ভাবনের পর অর্থনীতির পরবর্তী মহান ধারণাটা কি হতে পারে? ভাবার মতো প্রশ্ন, তাই না?